আমরাই কোশ্চেন করবো কালকে ম্যাচে কি হতে পারে অন হয়ে স্টার্ট। গেছে। আরে ওকে 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 স্টার্ট করা যায়। ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, সব দেখা যাচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি সেটা জিজ্ঞাসা করছি। না, তোর স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, দাঁড়া, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। তুমি অগ্রণী শুরু করে দাও। প্লে 11 কালকে কি হতে পারে বল, একটু বল। রিপিট কর, শুনতে পাচ্ছি না, বল। আরে বললাম প্লেইং 11 কি হতে পারে কালকে, কোনো চেঞ্জ হবে কি সেমিফাইনালে টিম নাকি সেম টিম থাকবে সেটা জিজ্ঞাসা করছি। এখন আমার তো মনে হয় টিম সেমই রাখাই উচিত, কারণ ফাইনালে গিয়ে চেঞ্জ করে তো লাভ হচ্ছে, খুব একটা তো এফেক্ট হবে না বা রিস্ক আরও বেড়ে যাবে। সেমিফাইনাল পর্যন্ত চেঞ্জ করে দেখা যেতে পারে কি করা যাবে। আমার তো আমার মনে হয় সেম টিমই রাখা উচিত। আমি এটা কথা বলবো। বল, তুই বলছিলাম, রেকর্ড। আমার নিজের একটা পার্সোনাল ওপিনিয়ন, যদি কালকে যদি ম্যাচে যদি সবার আগে মানে পিচটাকে ইভালুয়েট করে দেওয়া উচিত না, পিচটা কেমন টার্ন হচ্ছে না বা এবার টার্ন কি আদৌ হচ্ছে কি না, যদি পিচে যদি কোনো টার্ন না থাকে, তাহলে আমার মনে হয় যে যে কুলদীপ যাদবকে কে বসিয়ে হর্ষিত রানাকে খেলানো উচিত। আর পিচে যদি মানে আর পিচে মানে যদি কোনো টার্ন না থাকে আর পিচে যদি টার্ন থাকে, তাহলে যেমন প্লেইং ইলেভেন আছে তেমনই রাখা উচিত। পার্সোনাল ভাই এটা, মানে দেখ না, কারণ যদি পিছে কোনো টার্নই না থাকে, এমনি তো ভাই কুলদীপ ভাই তেমন কিছু লাস্ট দুদিনের ম্যাচে তেমন খুব ভালো একটা রেকর্ডস নেই। তারপর থেকে এমনি আমার তো ভাই। বেসিক্যালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমার একদম পার্সোনাল ওপিনিয়ন, যেটা হচ্ছে কুলদীপ যাদবের পজিশনিংটাও একটু কোয়েশ্চেনেবল। কারণ আমি যদি নোটিস করে দেখি, কুলদীপ যাদব শুরুর দিকে ভালো খেললেও যখন ফাইনাল বা নক অফ ম্যাচগুলো সেমিফাইনালে আসে, ও নিজের পারফরমেন্স কিন্তু সেরকম দেখাতে পারে না। ওকে, হ্যাঁ, আমার কুলদীপ যাদব লাস্ট সেমিফাইনালে উইকেট নেয়নি, সে তো ঠিক কথা। আর চার চারটে স্পিনারও খেলাচ্ছে ইন্ডিয়া, বরুণ চক্রবর্তী, কুলদীপ, আর দুটো অলরাউন্ডার জাদেজা আর আহ, অক্ষর প্যাটেল obviously। কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে গিয়ে কুলদীপ যাদবকে এখন চেঞ্জ করার মানে হয় না, যদিও হর্ষিত রানা হর্ষদীপ সিং পড়ে আছে, কিন্তু কুলদীপের কিন্তু ফর্ম নেই তেমন কিছু। ফর্ম নেই, কিন্তু ফাইনালস এর আগে মনে হয় না চেঞ্জ করবে। তবে করলে এই একটাই চেঞ্জ হতে পারে, বাকি তো 10 জন একদম ফিক্সই আছে। ধরে চলছে কুলদীপ। আর যদি কুলদীপকে চেঞ্জ করে তাহলে কি হর্ষদীপ সিং কে আনতে পারে, নাকি কোন পেসার আনলে হর্ষিত রানাকেই আনবে? না না, কারণ হ্যাঁ আনতেও পারে, কারণ নিউজিল্যান্ডে যখন আছে, নিউজিল্যান্ডে অনেক অনেক লিফটিও আছে, আমার রাচিন লিফটি আছে, তারপর ব্রেসওয়েল, তারপর স্যান্টার, তারপর কনওয়ে, টম লেথাম, এতগুলো লিফটি আছে, তো তাহলে আরসিবকে মানে খেলাতেও পারে। কিন্তু মানে যেহেতু এত মানে টুর্নামেন্ট যখন শুরু হয়েছে, একটা ম্যাচও আর্শদীপ খেলেনি এবং হার্ষিতই দুটো ম্যাচ খেলেছিল, তো মনে হচ্ছে না আর্শদীপকে খেলাবে, বাট হার্ষিতকে খেলার মানে চান্স বেড়ে যায় এই হিসেবে। অলরাইট, এদিকে নিউজিল্যান্ডের ক্যাম্প থেকে একটা খারাপ খবর এটাই পাচ্ছি যে ম্যাট হেনরি প্রবাবলি 50-50 আছে রিগার্ডিং দ্য চান্সেস অফ দ্য ম্যাচ, হ্যাঁ, খেলতেও লাস্ট পারে নাও। লাস্ট ম্যাচ ইনজুরি হয়েছিল। লাস্ট ম্যাচ ইঞ্জুরি হয়েছিল, এবং যদি না থাকে তাহলে ইন্ডিয়ার জন্য বেনিফিট হতে পারে, কারণ ম্যাট হেনরি নক আউটে ইন্ডিয়ার এগেনস্টে সবসময় ভালো পারফর্ম করেছিল। আর লাস্ট ম্যাচও 5 উইকেট নিয়েছিল ইন্ডিয়ার এগেনস্টে, যেটা দুবাইতে হয়েছিল আগের সানডে। অ্যাকচুয়ালি ম্যাট ওদের হেনরি অ্যাকচুয়ালি ম্যাট হেনরির ব্যাপারটা হচ্ছে, ম্যাট হেনরি আমাদের যেমন মানে আমাদের যেমন বুমরা বা শামি আছে, যেমন জাসপ্রীত বুমরা বা শামি আছে, অস্ট্রেলিয়ার যেমন স্টার্ক আর কামিন্স আছে, তো নিউজিল্যান্ডেরও কিন্তু ম্যাট হেনরি একটা বিশাল রোল প্লে করে, ওদের ও লিডিং পেসার ওটা। আর ম্যাট হেনরির ব্যাপারটা আর অ্যানালিসিস করে দেখলে দেখা যায় ম্যাট হেনরি কে খেলা একটু কঠিনই, কারণ ওর হাইটের জন্য আর প্লাস মানে বলের যে মোমেন্ট বা পেস আছে, ওর খেলা একটু কঠিন হবে। আর শুরুর দিকে ম্যাট হেনরি কি হয় ব্যাপারটা, যখন শুরু বেশি বাউন্স হতে শুরু করে দেয়, তখন হেনরি আরো বেশি কি বলবো বলতো, বেশি ভালো বাউন্স জেনারেট করতে পারে। আই গেস বুঝতে পারছি। তার প্রমাণটাই হচ্ছে যখন আমরা হোয়াইট ওয়াশ হয়েছিলাম ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচে, প্রথম যেই ম্যাচটা ছিল নিউজিল্যান্ডের আগে, সেখানে ম্যাট হেনরি কিন্তু ওরকম কন্ডিশন ভালো বাউন্স জেনারেট করতে পেরেছিল। আর সেটা আমাদের ইন্ডিয়ানরা খেলতে পারেনি, সত্যি কথা বলতে গিয়ে। এটা খুব খারাপ ব্যাপার এটা, বাট হ্যাঁ, এটা ফ্যাক্ট। ইংল্যান্ডের পরিস্থিতি তো আরো ডেঞ্জারাস হয়েছে। শুধু ম্যাট হেনরি ওই দিনকে না, ম্যাট হেনরিকে খেলা
আবার 2019 সেমিফাইনালটা তোরা যদি দেখি মনে থাকে কারোর, সেখানেও কিন্তু ম্যাট হেনরিকে খেলতে পারা যায়নি ইন্ডিয়ার পক্ষে। আর সব থেকে বড় কথা, এই ম্যাট হেনরি আর যাই উইকেট যদি নাও নিতে পারলো ম্যাট হেনরি ইকোনমি কিন্তু কমিয়ে রেখে দেয় অ্যারাউন্ড, ওর ইকোনমি ম্যাক্সিমাম 2.5 থেকে 1.5 এরকম ইকোনমিতে করে 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 দেয় আর কি ম্যাট হেনরির খেললে। এটাই হচ্ছে ব্যাপার, এটাই সব একদমই থেকে। ইকোনমি তো ভালো থাকি, কিন্তু আমাদের ওপেনার্সরা ট্রাই করবে ওকে অ্যাটাক করার। আই গেস রোহিত শর্মা বেশিক্ষণ ধরে টিকে ফেলবেন না, মানে অ্যাটাক করবেই পাওয়ার প্লেতে। যেমনই ভালো বল হোক, একটু হিট পেলেই মারবে, ওইখানে উইকেটের চান্সও বেড়ে যায়। তো পাওয়ার প্লেতে হেনরি যদি খেলে তাহলে একটু ডেঞ্জারাস হতে পারে। ওদিক দিয়ে ভিল ওরুরকিও আছে। ইন্ডিয়া নিউজিল্যান্ড টেস্ট ম্যাচে ভিল ওরুকি যে পারফরমেন্স ছিল ফার্স্ট টেস্টে, এক্স্যাক্টলি, ম্যাট হেনরি আর উইলিয়াম ওরুরকি, ইয়েস, দুজনই। ওরুরকিও নিউ বোলার কিন্তু ভালো বোলিং করছে। আর ওদের পেস লাইন আপটা অনেক ভালো আছে। হেনরি খেলছে, স্পেশালি উরুরকি খেলছে, আর কাইল জেমিসন। কাইল জেমিসন WTC 2021-এর কথা মনে পড়ছে আমার, যেখানে দারুণ বোলিং করে সেকেন্ড ইনিংস ফার্স্ট ইনিংসে ম্যাচ টার্ন করে দিয়েছিল কাইল জেমিসন রেড বলে। তো দুবাইতেও এরা খুব হবে, মানে এদের লাইন এর লেন্থ খুবই, মানে একদম পয়েন্টে আছে। যখন নিউজিল্যান্ড আর পাকিস্তানের যে ফার্স্ট ম্যাচটা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ওখানে পাকিস্তান 10 ওভারে 22 রান করেছিল এদের এই দুর্দান্ত বোলিং এর জন্য, ওর কি আর ম্যাট হেনরির দুর্দান্ত লাইনার লেন্থের জন্য। তো ওই পাওয়ার প্লেটা বহুত ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, যদি আমরা টসে আসি তাহলে তোদের কি ওপিনিয়ন, যদি বাই চান্স রোহিত শর্মা জিতে যায়, কারণ লাস্ট 14খানা টস জেতেনি রোহিত শর্মা, হ্যাঁ, যদি বাই চান্স রোহিত শর্মা টস জেতেই পারে, হ্যাঁ। তাহলে কি ডিলেমাতে থাকবে ব্যাটিং করা উচিত না বোলিং করা উচিত আগে? বোলিং করা উচিত। না, 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 আমার একটা কথা আছে। যদি পিচে কালকে যদি কোনো স্পিন, তেমন যদি কোনো স্পিন না থাকে, মানে পিচ প্রথমে যেমন প্রথম ম্যাচটা যখন হয়েছিল ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশে, যখন ইন্ডিয়া প্রথমে বোলিং করেছিল, তারপরে লাস্টে যখন সেকেন্ড হাফে যখন সেকেন্ড ইনিংসে যখন বাংলাদেশ ব্যাট করছিল, পিচটা হালকা হালকা করে স্লো হতে শুরু করে দিয়েছিল। তখন যখন মানে বাংলাদেশ বোলিং করছে, তখন বুঝতে পারছিলাম যে বাংলাদেশে বোলিংয়ে একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে, কারণ পিচটা একটু স্লো হয়ে গেছে। যদি ওরকম কোনো পিচ থাকে তাহলে প্রথমেই ইন্ডিয়াকে ব্যাটিং করা উচিত, কারণ সেকেন্ড হাফে তোমার পিচটা যদি একটু স্লো হতে থাকে তাহলে তুমি তখন পুরো নিয়ে স্পিনিং লাইন আপটাকে খেলাচ্ছ। তুমি কুলদীপ আছে, বরুণ আছে, তারপর জাড্ডু, আর তোমার আছে কি বলে অক্ষর আছে। তুমি সেকেন্ড ইনিংসে তোমার ভালো ভালো বোলিং যাবে, এবং ফার্স্ট ইনিংসের অ্যাডভান্টেজ পাবে পিচটা যদি ওরকম হয় যে স্যান্টনার, ব্রেসওয়েল এরা যদি নিজের এই যে স্পিনটা আছে এটা ফার্স্ট ইনিংসে তেমন খুব একটা ভালোভাবে কাজ করবে না। কারণ ফার্স্ট ম্যাচে আমাদের এখনো মনে আছে, ফার্স্ট ম্যাচে কিন্তু শামি এবং রানা মিলে আর হার্দিক বোধহয় নিয়েছিল টোটাল 9 কি 8 উইকেটস নিয়েছিল। স্পিনার্সের ফার্স্ট ইনিংসের তেমন কোনো মানে ফায়দাই হয়নি। তো যদি পিচটা এরকম হয় যে ফার্স্ট বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচের মতো, তাহলে ইন্ডিয়াকে প্রথমে সবার আগে ব্যাটিংই করা উচিত। আর যদি পিচটা যদি লাস্ট ম্যাচের মতো হয়, বা তার আগের ম্যাচে পাকিস্তান এইসব ম্যাচের মতো যদি হয়, যেখানে মানে পিচটা প্রথম থেকে একটু স্লো আছে, ঠিক আছে, আস্তে আস্তে যখন তুমি খেলতে শুরু করছো, আস্তে আস্তে পিচটা একটু ঠিক আছে ভাই, পিচটা একটু পেস বেড়ে যাচ্ছে, মানে তুমি লাস্ট মিনিটে তুমি পেসের একটু অ্যাডভান্টেজ আছে, পিচটা যদি এরকম হয়, তাহলে ইন্ডিয়াকে সবার আগে মানে বোলিংই নেওয়া উচিত, কারণ ইন্ডিয়া চেস করে নেবে। ইন্ডিয়ার কাছে অলরেডি চেস মাস্টার বিরাট কোহলি আছে, তারপর শ্রেয়াস আইয়ার, শুভমান গিল, এরা এখন যেই ফর্মে আছে, এরা এখন মানে চেস ফেস করে নিতে পারবে। তো এর উপরেই হ্যাঁ, আমারও তাই মনে হয়, কিন্তু যা রোহিত শর্মার ফর্ম চলছে, রেগুলার টসেস হেরেই যাচ্ছে পর পর পর। তো যদি নিউজিল্যান্ডের সেন্টার টস জেতে, আমার তো মনে হয় ও বোলিংই করবে আগে। আমার মনে হচ্ছে সেন্টার, আগের ম্যাচে ও চেস করতে হেরেছিল, কিন্তু তাও রিস্ক নেবে একবার ইন্ডিয়াকে আগে ব্যাটিং দিয়ে। আদারওয়াইজ ফার্স্ট ব্যাটিং বলা যাচ্ছে না এখন সেন্টার কি করবে। বাট আমি তো বলবো, আমার ওপিনিয়ন তো আছে যে টস জিতে একবার চেস করে নেওয়াটাই বেটার, কারণ আমাদের স্ট্রেংথ হচ্ছে ব্যাটিং, না ব্যাটিং এ ডেপথ আছে, তো ব্যাটিং এ জিনিসটা কন্ট্রোলে থাকতে পারে আমাদের। যদিও ওদের স্পিনার রাস্তা একটা, যেটা তুই বললি রাত্রিবেলা যতটাই হোক ওয়েদারটা ঠান্ডা থাকবে, তো ওদের স্পিনে হয়তো একটু হেল্প হবে ইফ দের ইজ নো ডিউ, যদি ডিউ না আসে। কিন্তু তাও আমাদের ব্যাটিংটা যেহেতু স্ট্রেংথ, তো প্রবাবলি যদি টস জিতে তাহলে পরে বোলিং করাটা ভালো হতে পারে। বাট লেটস সি হোয়াট আর ক্যাপ্টেন ডাজ। বাট দেখো, কালকে ওয়েদার কি, কি মানে কালকে ওয়েদার রিপোর্ট দেখিনি এখনো, তবে দুবাইতে তো হালকা গরম বেশি পড়বে যা শুনতে পেয়েছি আমি, মানে যা ও তার মানে টার্ন আছে, পিচের প্রচুর টার্ন হবে। হ্যাঁ, তার হিউমিডিটি মানে একটু বেশি হতে হবে। তার তার মানে কোনো ওভারকাস্ট কন্ডিশনের ব্যাপার তার মানে থাকছে না তাহলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যদি মানে কালকের
পিচটা যদি মানে এরকম টার্নিং পিচই হয়, ঠিক আছে, মানে যত মানে এতক্ষণ যা মানে বলা হয়েছে মানে এই ওয়েদার কন্ডিশনসে, তাহলে তোদের কি মনে হয় মানে নিউজিল্যান্ডের মেন কি বোলারটা তাহলে কালকে কে হবে? দেখ, আমার তো মনে হয় স্যান্টনারের অনেক রোল থাকবে এর মধ্যে, যদি স্পিন হয় স্যান্টনারের তো থাকবে। তার সাথে ওদের একটা বোলার আছে ব্রেসওয়েল। হুম। তো ব্রেসওয়েলও ভালো বল করছে, ও ব্যাটিং হয়তো করতে পারেনি, কিন্তু ও কিন্তু স্যান্টনারকে ভালো হেল্প করছে ব্রেসওয়েল আবার সাথে। কাচিন রবিন্দা পার্ট টাইম স্পিনার। হ্যাঁ, ওদের ওদের স্পিনার আছে, কিন্তু ওদেরও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে 4টে স্পিনার হয়ে গেল, গ্লেন ফিলিপস, রবীন্দ্র, তারপরে তোর যদি ম্যাট হেনরি না খেলে তাহলে আরেকটা স্পিনার তো দিয়ে দিল। ওদের কিন্তু লাইন আপে পেসার 3টে আর স্পিনার পার্ট টাইম মিলিয়ে 4টে, তো এরকম কম্বিনেশনে ওদের কিন্তু টিমটা বেশ খতরনাক। তবে আমার মনে হয় স্যান্টারই লিড করবে, ক্যাপ্টেনও আছে। আর পেস যদি হেনরি থাকে তাহলে অবশ্যই হেনরি ডিস্টার্ব করতে পারে প্রথম দিকে। আর আমি বলবো যে আমাদের পাওয়ার প্লেতে টার্গেট করে চলা বেটার থাকবে, যে কোনো উইকেট যদি না হারাই 10 ওভারের পর, 6-এর নিচে রান রেট থাকলে অসুবিধা নেই, যত পার্টনারশিপ করতে পারবো কালকে ততই সুবিধা হবে। এই ব্যাপারটা সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ব্যাপারটা হচ্ছে, আমি বলছি নিউজিল্যান্ডের সব থেকে ব্যাপার, নিউজিল্যান্ডের এই সারা আইসিসি ইভেন্ট, এই টুর্নামেন্টে সব কয়টা টিমের মধ্যে তো আমরা অ্যানালাইসিস করে দেখি, সব থেকে ব্যালেন্স টিম তো নিউজিল্যান্ডের মধ্যেই আছে। হ্যাঁ, সেটা কারণ সবাই ব্যাটিং বোলিং মোটামুটি সবাই পারে, সবাই সামলাতে পারে ইনিংস। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার নিউজিল্যান্ডের, ওটা একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ, এটা সব থেকে প্লাস পয়েন্ট। ওইদিকে আবার ইন্ডিয়ার মধ্যেও যেমন প্লাস পয়েন্ট, সেটা কিন্তু নেই সত্যি কথা বলতে গেলে। সুতরাং সেটা নিয়ে একটু ভাবা উচিত। সবাই তো আর বোলিং তো সেরকম ভাবে করে না বা না না পারে। না, আছে আছে বাট ওদেরকে মানে চান্স পায় না, কারণ তোমার কাছে বেসিক্যালি কি শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি, রোহিত শর্মা, এরা তিনজন কি ওটাই তো হালকা প্রবলেম, স্পিন করে। ওটাই তো ইন্ডিয়ার সব থেকে বড় প্রবলেম লাই করছে, যে চান্স পায় না তো বোলিং এর, তো সুতরাং ব্যাকআপ বলার নেই আমাদের কেউ। ওটা কি হ্যাঁ, অবশ্যই বোলিং ব্যাকআপ তো নেই, সেটা অবশ্যই। সৌম্যজিৎকে ওয়েলকাম, সৌম্যজিৎ প্লেয়ার গেল। আচ্ছা, যেটা বলছিলাম, বোলিং এ ব্যাকআপ না থাকতো আমাদের অক্ষর প্যাটেল আর জাদেজা কি রোল ইউজ করছে, যদি তোর অস্ট্রেলিয়া সেমিফাইনালটা মনে হয়, তাহলে জাদেজা ক্রুশাল উইকেট বার করেছিল মার্নাসের আর দেখ, সত্যি কথা বলতে গেলে তুই অস্ট্রেলিয়ার হিসেবে তুই বলতে পারিস না, কারণ অস্ট্রেলিয়ার এই যে টিমটা নিয়ে গেছে, সত্যি কথা বলতে গেলে হ্যাঁ ভালো যে জিতে গেছে, মানে সরি হেরে গেছে অস্ট্রেলিয়া অবভিয়াসলি। না না, অস্ট্রেলিয়ার টিম মেন না থাকলে ওদের ব্যাটিং কিন্তু বেশ স্ট্রং ছিল, হ্যাঁ বোলিং অত ব্যাটিংটা স্ট্রং, ওটাই আর কি, এটাকে অ্যাপ্রিসিয়েট ম্যাক্সওয়েল আর কি, কে বড় তো কথা এরকম ব্যাটিংটা স্ট্রং ছিল, এক্সপিরিয়েন্স ছিল, সুতরাং সেরকম ভাবে যদি মেনেই খেলতে হবে, তো আই গেস ম্যাচটা সেরকম একটা পড়বে না বোলিং এর দিক দিয়ে ইন্ডিয়ার। তখন দেখা যাক কি দাঁড়ায়, এখন সবকিছু তো কালকের উপর নির্ভর করছে। আচ্ছা, 5 মিনিট পরে আমাদের সাথে প্রীতম জয়েন করবে, ততক্ষণ আমরা যে অ্যানালাইসিসটা করলাম টস রিলেটেড, তো 1-to-1 প্লেয়ার ম্যাচ আপও করবো, ওপেনার ভার্সেস দিয়ে, Yes, ওপেনার the ভার্সেস most ওপেনার। interesting part of our segment is still upcoming. Please be tuned to তার watch it. আগে একটা একটা সেগমেন্ট এটা করা যেতে পারে, যে প্লেয়ার টু প্লেয়ার ম্যাচ আপ, যে কোন প্লেয়ারের এগেনস্টে কোন প্লেয়ারের ম্যাচ আপের জন্য তোরা এক্সাইটেড আছিস। তোদের কি মনে হয় কোন ম্যাচ আপ হতে পারে, কোন ব্যাটেল হতে পারে, কোন রাইভেল কি হতে পারে প্লেয়ারদের মধ্যে? অগ্রণী নাকি আগে একদম বলে দে। যেমন ফ্রেন্ডলি ম্যাচ চলবে একেবারে? কারণ নিউজিল্যান্ডের প্লেয়াররা না কোনো উল্টোপাল্টা কন্ট্রোভার্সিয়াল কোনো স্টেটমেন্ট দেয়, পারফরমেন্সও একদম ক্লাস, তো ওদের তো হাই রেসপেক্ট আছে ইন্ডিয়ানসদের মনে। বাই দ্য ওয়ে, সেদিন মিলার একটা স্টেটমেন্ট দিয়েছিল যে আমরা, টু বি ভেরি অনেস্ট, আই উড সাপোর্ট নিউজিল্যান্ড। মিলারও এটা বলছিল, আর বাকি ম্যাক্সিমাম কান্ট্রির লোকেরাই নিউজিল্যান্ডকেই সাপোর্ট করছে। তো একটা জায়গায় দেখছিলাম যে 1.4 বিলিয়ন ইন্ডিয়ান্স ভার্সেস দ্য হোল ওয়ার্ল্ড, আমি এরকম টাইপ। তাদের জন্য একটা কথাই বলতে চাই, তারা সবাই দেশদ্রোহী এবং সবাইকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। না 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 না, ইন্ডিয়ানসরা না, সাউথ আফ্রিকা হোক, অস্ট্রেলিয়ান্স হোক, বাকি কান্ট্রির লোকেরা নিউজিল্যান্ডকে সাপোর্ট করবে, এটা সে হতেই পারে, তারা তারা নিউজিল্যান্ডে খেলা দেখেছে এবং কারণ তাদের বক্তব্য হচ্ছে গিয়ে যে নিউজিল্যান্ড বা অন্য টিমসদেরকে অনেক ট্রাভেল করতে হয়েছে ডিউ টু ইন্ডিয়া। যখন থেকে ইন্ডিয়া জেতা শুরু করেছে আর কোয়ালিফাই করেছে, তখন থেকে সবাই ইন্ডিয়ার পিছনে এই ইয়েটা দিচ্ছে যে ইন্ডিয়ান টিমকে ট্রাভেল করতে হচ্ছে না, হাইলি অ্যাডভান্টেজ আছে। রাসি ওয়ান্ডার লুসেন হোক, ডেভিড মিলার হোক, ইংল্যান্ডের নাসির হুসেন, ওরা সবাই একই কথা বলে যাচ্ছে। মাইকেল খান আছে পাকিস্তানের, সোহেব সরি ভুলে ইউনিস খান, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কে জানি ছিল, মিসবা না ইউনিস খান কি
না সোহেব আক্তার এটা কেউ করেনি, বাট ওয়াসিম আকরাম এরা করেনি, বাট ইংল্যান্ডের জাকির হোসেন ও নাসির হোসেন বলেছিল যে মানে একই নাসির কথা হোসেন বলেছিল কি ইন্ডিয়ার হাই অ্যাডভান্টেজ আছে আর অপোনেন্টের ডিসঅ্যাডভান্টেজ আছে এই নিয়ে যে ট্রাভেলিং হোক, তারপরে দুবাইতে যেহেতু ওরা খেলছে তো ওই আরে কন্ডিশন হ্যাঁ, নাসির হোসেন আর মাইকেল আর্থার বলেছে, এটা আমি জানি, এরা দুজন বলেছে। আর পাকিস্তান থেকে কে বললো আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, দুদিন আগে পড়েছিলাম ওই, একদম মনে পড়ছে না এখন আমার নামটা। পাক বলেছে যে হার্নফের অ্যাডভান্টেজ আছে। আমাদের প্রীতম সাহা জয়েন করে ফেলেছেন। তো কোনো ইন্টারেস্টিং রাইভালরির জন্য কালকে ওয়েট করছিস প্রীতম, তো বলে দে অডিয়েন্সকে যে কালকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের কোন ভারতের জন্য ইম্পর্টেন্ট রাইভালরি। না না মানে কোনো ম্যাচ আপ, মানে গান ফান ম্যাচ আপ, ওরকম একটা ম্যাচ আপ। ভারতের ম্যাচে ওই তো কুলদীপ আর কেন উইলিয়ামসন। কে কার পাল্লা বেশি ভারী? আপাতত কুলদীপ যেহেতু এইবার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরকম পারফরমেন্স নেই ওয়ার্ল্ড কাপের মতো, কেনের তো ভালোই আছে, কিন্তু Player to- বরাবর সেঞ্চুরি মারছে, আগের ম্যাচে মারলো, তার আগে ভালো খেলছিল। প্লেয়ার টু প্লেয়ার বলতে গেলে কেন উইলিয়ামসন তো একটা বিগ থ্রেট আছে ইন্ডিয়ার কাছে। এদিক থেকে ইন্ডিয়ার থেকে এমন কোন প্লেয়ার হতে পারে নিউজিল্যান্ডের জন্য থ্রেট, তোদের কি মনে হয়? টু বি অনেস্ট কেন উইলিয়ামসন সবসময় নকআউটসে ভালো খেলে, ফাইনালসে আমার তেমন মনে পড়ছে না, বাট নকআউটসে অফকোর্স কেন উইলিয়ামসনের রেকর্ডস মানে খুব ভালো, নিজের টিমের জন্য সবসময় পারফর্ম করে থাকে নকআউটসে বেসিক্যালি। অ্যাকচুয়ালি দেখ, সত্যি কথা বলতে গেলে তোরা যদি বলি যে ইন্ডিয়ার থেকে নিউজিল্যান্ডের থ্রেট, সত্যি কথা বলতে আর নেই, তা অবভিয়াসলি আছে, কারণ বিরাট কোহলি আছে থ্রেট ওদের কাছে। আমরা যদি ওভারঅল দেখি, উপর একদম আউটার দিয়ে দেখি, তোকে সার্থক আমি তো কালকেও বলেছি, যেমন বিরাট কোহলি তো আছেই, শুভমান গিল আছে, ঋষভ পান্ত নেই, শ্রেয়াস আয়ার তো আছে, রোহিত শর্মা আছে, এরা যা মোহাম্মদ শামি আছে বোলিং এর জন্য। এরা একটা ওভারঅল উপর দিক দিয়ে দেখলে তাই, কিন্তু তুই যদি ভিতর দিয়ে দেখি সেদিক দিয়ে দেখ, মানে ভিতর দিয়ে মানে ভালো করে ইনডেপথ অ্যানালাইসিস করে দেখি সেদিকে প্লেয়ারের পারফরমেন্স আর টপ অর্ডারের কোয়ালিটি লাস্ট নকআউট ম্যাচ অবধি, সেদিক দিয়ে দেখতে গেলে এটা সেরকমভাবে পারফরমেন্স দেখাতে পারেনি। আমি বলারদের কথা বলছি না, বাট ব্যাটসম্যানের দিক দিয়ে সেটাই হলো সব থেকে বড় কোয়েশ্চেন লেভেল, যে ওরা যদি এরা দেখাতে পারে সেরকম ভাবে, তাহলে তো ইটস ওয়েল অ্যান্ড গুড ফর হোয়াট অ্যাবাউট রাচিন রবীন্দ্র লাস্ট নিউজিল্যান্ড তুই যদি দেখিস তো রবীন্দ্র খুব কনসিস্টেন্ট প্লেয়ার আইসিসি টুর্নামেন্টসে, ওকে আউট করতে হবে। হয়তো ব্যাটিং করলো না, হয়তো বোলিং করলো। বোলিং আর ব্যাটিং এ 5টা সেঞ্চুরি হয়ে গেছে আইসিসি টুর্নামেন্টে, আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2টো, লাস্ট ম্যাচে সেঞ্চুরি আর বাংলাদেশের এগেইনস্টে সেঞ্চুরি করলো। ও আগের ম্যাচে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলেছিল। খেলেছিল, হার্দিক পান্ডিয়াকে আউট করেছিল, অ্যাজ পার আই পাওয়ারপ্লেতে আউট করে দিয়েছিল। তো এখনো পর্যন্ত ইন্ডিয়াকে আইসিসি টুর্নামেন্টে 3টে ম্যাচ হয়েছে, এখনো পর্যন্ত সেরম স্কোর আসেনি। তো উইল দ্য ফাইনাল বি দ্য ডে, এটাই বড় কোয়েশ্চেন। ব্যাপারটা হচ্ছে নিউজিল্যান্ডের দিকে দেখি, নিউজিল্যান্ডের জন্য সব থেকে বড় ইন্ডিয়ার পক্ষে টেনশন রাচিন রবীন্দ্র আছে, উইলিয়ামসন আছে, গ্যারিল মিচেল আছে, আর টম ল্যাথম, এরা চারজন সব থেকে ব্যাটিং এর দিক দিয়ে তো আছে, ফর্মেও আছে। হ্যাঁ ফর্মেও আছে। তবে উইলিয়ামসনের তারপর তোর সুপারম্যান আছে গ্লেন ফিলিপস, বেস্ট ফিল্ডার, কারেন্টলি দ্য বেস্ট ফিল্ডার। ফিল্ডিং তো অনেকটাই ইম্প্যাক্ট দেবে না, থার্ড ম্যান বলছি, পয়েন্টে যেখানে ফিল্ডিং করে, ইম্পর্টেন্ট ক্যাচেস, তারপরে ওদের পুরো টিমের ফিল্ডিং এ প্রবাবলি সব থেকে বেস্ট পুরো টুর্নামেন্টে, আর ওটা একটা ইম্প্যাক্ট দেবে। তো নিউজিল্যান্ডের টিম ওভারঅল ব্যালেন্সড আছে। আমরা যে কথা বললাম ফার্স্ট বোলিং এ ওর কি হোক, জেমিসন হোক, তারপরে ম্যাট হেনরি যদি ফিট হয় ও হোক, স্পিনারের দিক দিয়ে স্যান্টনার হোক, ব্রেসওয়েল আছে, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস স্পিন করে দেয়। আর ওভারঅল কি খেলছে? হ্যাঁ ব্রেসওয়েল তো থাকবেই। ওরাও যদি একটাই চেঞ্জ হতে পারে, যদি ম্যাট হেনরি আনফিট থাকে তাহলে ম্যাট হেনরিকে সাবস্টিটিউট করে অন্য কোনো প্লেয়ারকে আনতে পারে, বাট ওরা ট্রাই করবে ম্যাট হেনরিকে খেলানো যদি ও ফিট হয়ে যায়। আগের ম্যাচে মার্ক খেলেছিল, মার্ক চ্যাপম্যান
খেলেনি না, কোনো তবে ও match-ই ব্যাটার। তবে আমার মনে হয় কালকে যদি এরকম করতে পারে, যে কারণ বেসিক্যালি তুমি আগের ম্যাচ দেখলি ভাই, যে মানে তোর কি বলে রাচিন রবিনা, গ্লেন ফিলিপস এরাও বোলিং করতে শুরু করে দিয়েছে। তো এবার যে নিউজিল্যান্ড এটা একটা মানে প্ল্যানিং থাকে যে তোর রাচিন রবিন্দা, তোর গ্লেন ফিলিপসকে দিয়ে 6-7 ওভার্সম্যান দুজনকে দিয়ে এরকম টোটাল করে 12 কি 14 ওভার্সম্যান বের করে দিচ্ছ ওখান থেকে, তাহলে ওরা নিয়ে ব্যাটিং ডেপথ বাড়ানোর জন্য মার্ক চ্যাপম্যানকে দিয়ে মানে ধর শুরু করাতে পারে। খেলাতে পারে হ্যাঁ নেথান স্মিথকে। হ্যাঁ হ্যাঁ, নিতাস স্মিথও আছে, তাই তো। হুম, ও তো আছে। অনেক আনডিসকাস প্লেয়ার্স ওদের মধ্যে। বড় তারপর বড় তো বড় কথা ফিলিপসও স্পিন করাতে পারে, গ্লেন ফিলিপস। সেটাই, ফিলিপসকে দিয়ে আমার আরে মনে হচ্ছে 6-7 ওভার যদি দরকার পড়ে, এবং পিচে যদি মানে খুব একটা টার্ন করা মানে পিচ হয়, তাহলে ফিলিপসকে দিয়ে তুমি আরামসে 6 কি 7 ওভার আরামসে ব্যাপারটা হলো বেরিয়ে করতে আমরাই পারো। খেলে 4টা স্পিনার আনি, ওরাও 4টা স্পিনার আনতে পারে। রবীন্দ্র, ফিলিপস, ব্রেসওয়েল আর স্যান্টনার। উফ, ওদের 4টে পঁচিশ স্পিনের সাথে সাথে 3টে পেসারও থাকবে, তো ওদের ডাইমেনশনও বেশি থাকবে। ইন্ডি ওদের যদি আনফিট থাকে তাহলে আমার মনে হয় জেমিসনকে আনতে পারে। না না, জেমিসন তো খেলছি, জেমিসন তো অলরেডি প্লেইং 11-এ আছে সব আচ্ছা ম্যাচ। আচ্ছা ও তো আছে। জেমিসন ইজ দ্য মানে বেস্ট এই পেসার, কাইন্ডলি প্লেয়ারটার আমি আমার নাম লাগে তোর। শুনিনি, ভিলো রুরকি, এই প্লেয়ারটা আমি প্রথমবার নাম শুনছি। এ কি এই ভালো প্লেয়ারটা প্লেয়ার? তোর ইন্ডিয়া নিউজিল্যান্ড টেস্ট সিরিজে ছিল, যেটা আগের নভেম্বরে, ওই নভেম্বর না, হ্যাঁ ওরম অক্টোবরের দিকে হয়েছিল, তখন এসে মানে ভালো বোলিং করেছিল ইন্ডিয়াতে, ইন্ডিয়া নিউজিল্যান্ড টেস্ট সিরিজে। রিপ্লেসমেন্ট হতে পারে ম্যাট হেনরির যদি আনফিট থাকে। হ্যাঁ, তা হতে পারে, অথবা আরেকটা স্পিনার আনতে পারে, দেখা যাক এক কি সেকেন্ড করে। তাহলে যদি সামারাইজ করে ওদেরকে দেখি 4টাই তাহলে স্পিনার আছে। এক সেকেন্ড দাদা, সামারাইজ যদি আমরা করি তাহলে নিউজিল্যান্ডের কতগুলো ওভারঅল বোলার হিসাবে কজন আছে তাহলে? আমি ওদের কাছে মানে টোটাল 4-3 ওভারঅল একটা দুটো তিন আমি অ্যাটলিস্ট দিয়ে 7টা নিয়ে বলার নিয়ে নামবে। আমি 3টে টোটাল পেসার 4টে স্পিনার, মানে ওদের কাছে অপশনস অনেক বেশি আছে প্লেইং হ্যাঁ, 11-এ, ওদের অলরাউন্ডার অনেক বেশি আছে। 15টা প্লেয়ার্সের মধ্যে 10 জন মানে বোলিং করতে পারে। ওর তাহলে ইন্ডিয়ার তো তাহলে মানে কজন আছে তাহলে? 4জন আছে, 6জন আছে ইন্ডিয়া। ইন্ডিয়ার, হ্যাঁ ইন্ডিয়া ছজন, ছজনই হ্যাঁ ছজন ছজন। একটা স্পিনার, দুটো পেসার, তার বেশি নেবে না ইন্ডিয়া বোলার। হ্যাঁ মানে আমাদের একটাই চেঞ্জ হতে পারে, যদি একান্ত কুলদীপকে বসিয়ে অন্য কাউকে নেয়, ধর হ্যাঁ, অর্শদীপ সিং আর্শিদকে আনতে পারে, আমি না, চাই উচিত। আর্শিদকে কালকে আনুক। দুবাই স্পিন ফ্রেন্ডলি পিচ, দুবাই স্পিন ফ্রেন্ডলি পিচ। না তাহলে তো ফার্স্ট ম্যাচে যেটা হয়েছিল, ফার্স্ট ম্যাচে কি হয়েছিল, যে বাংলাদেশের সঙ্গে যে ম্যাচটা হলো, প্রথম দিকে কিছু স্পিনটা ছিল না, প্রথম দিকে স্পিন মানে একদম ছিল না। ম্যাচটা সেকেন্ড ইনিংসে গেল, তখন থেকে হালকা করে পিচটা স্লোতে থাকলো এবং স্পিনটা কুলদীপ তো রিস্পিনাকে সরাবে না। সেটা হচ্ছে। সেটাও ঠিক। যখন জিতছে টিম তখন আনচেঞ্জ প্লেইং 11-এ যাওয়াই ভালো, বেটার থাকবে, এখন ফাইনাল কনফিডেন্ট ম্যাচের টিম। রাখতে চাইলে করতে পারে। কিন্তু কুলদীপকে টোটালি, যে কুলদীপকে এখনো পারফর্ম করা ডিউ আছে, মানে সেমিফাইনালসে সেরকম ভাবে উইকেট নিতে পারলো না কুলদীপ, তো বেটার হবে যদি ফাইনালে কোনো বড় পারফরমেন্স চলে আসে আর কুলদীপ মনে যাদব। হয় যে জিজি ফাইনালে চেঞ্জ করবে না, মানে ফাইনালে ওরম ভাবে আনলেস কন্ডিশনস চেঞ্জ হয়ে গেল তখন একটা ওটাই আর কি, আলাদা। কন্ডিশন ফাইনালে চেঞ্জ তো হবে, চেঞ্জ দুবার করবে তো একটাই পিচ। তবে লেটস টক অ্যাবাউট শ্রেয়াস আইয়ার, মানে লাস্ট 3টে ম্যাচ কনজিকিউটিভ 40+ স্কোরস, কন্টিনিউয়াস স্কোরস আছে, ভালো ফর্ম আছে। হাউ বিগ আ থ্রেট ইজ শ্রেয়াস আইয়ার अगेंस्ट দ্য বেস্ট আমার সাপোর্ট। আরে যদি মানে আমি দেখতে চাই যে তুমি শ্রেয়াস আইয়ার ভার্সেস পেস, এটাই মেন শ্রেয়াস আইয়ার জন্য ব্যাটেল হবে কালকে। কারণ শ্রেয়াস আইয়ার ভার্সেস স্পিন, এটা আমরা প্রত্যেক ম্যাচেই দেখেছি, এবং শ্রেয়াস প্রত্যেক ম্যাচেই স্পিনকে যেভাবে পেটাচ্ছে, মানে বলে না নবজোৎ সিং সন্ধু যেটা বলে কমেন্ট্রিতে ভাই, ওই লেভেলে মানে পিটাচ্ছে শ্রেয়াস স্পিনকে। কিন্তু স্পেশালি কালকে যখন শ্রেয়াস ভার্সেস তোর পেস হবে, ওখানে আগের ম্যাচে আমি দেখলাম, আগের ম্যাচে কি বলে ওটা, কে ছিল ওটা, প্রবলি কাইল জেমিসন, মানে যেভাবে আউট করলো বাবা, মানে বাউন্সার্সের পর বাউন্সার্স তুমি শ্রেয়াসে তুমি শুধু এখন পেশেন্স টেস্ট করছো। এখন নিউজিল্যান্ডে শুধু একটা যে তুমি শ্রেয়াসকে বাউন্সার দাও, নয়তো তুমি ইয়র্কার দাও, ঠিক আছে, শ্রেয়াসকে আউট করার জন্য। আর ফাস্ট বোলারই দেবে। তাহলে আমি যদি কোয়েশ্চেন করি তাহলে এই নিউজিল্যান্ডকে, সেটা হচ্ছে যে যদি তাহলে নিউজিল্যান্ডের কাছে কি ওরা ট্রিক ইউজ করতে পারে আমাদের টপ অর্ডার মানে ইন্ডিয়াকে অ্যাটাক করার জন্য, ফর অ্যাজ আ বোলিং এর দিক দিয়ে, যদি ফার্স্ট ইনিংসে ব্যাটিং করে? রোহিত শর্মা তো একটা ইনসুইঙ্গার মারবে, বোল্ড হয়ে যাবে, ও ব্যাটই সামনে আসে না। আমার একদম মনে ভালো থেকে ওরা হয় যে নিউজিল্যান্ডে কি টেকনিক ইউজ করতে পারে এক একটা প্লেয়ারকে আউট করার জন্য?
যেমন প্রীতম বল রোহিত শর্মার কথা, তারপরে শুভমান করে কি করতে পারে? বাকি শুভমান গিল এবার শুভমান প্রবাবলি আমি লাস্ট 2-3টে ম্যাচ দেখে প্রচুর আনলাকি হয়ে যাচ্ছে। মেবি তুমি শুভমানকে একটু বেশি পেশেন্স নিয়ে খেলতে হবে, তো ওকে মেনলি শুভমান অনেক স্টেপ আউট করে, তো সেটা নিয়ে হয়তো ওদের একটা প্ল্যান থাকতে পারে। আউটসাইড ড্রপ স্টাম্প বল হ্যাঁ, বা তোর ইনলাইন সুইং করবে। একটা আউটসুইং করো মানে আমি বেসিক্যালি জিজ্ঞেস করছি যে ধর রোহিত শর্মাকে যদি মানে রোহিত শর্মা বা বিরাট কোহলি বা শুভমান আমাদের টপ অর্ডার প্লেয়ারদেরকে কোন কোন বলারে কাদের কাছে পাঠাতে পারে, আমি এটাই জিজ্ঞেস করতে চাই যে কে কে বল করতে পারে ওদেরকে পার্সোনাল টার্গেট। ওপেনিং ম্যাট হেনরি আর ওরোর করবে প্রথম দিকে বোলিংটা, মাঝের ওভার থেকে জেমিসন কে আনবে, কিন্তু ম্যাট হেনরি তো থ্রেট থাকবেই। রেকর্ড বলিস বা কারেন্ট পারফরমেন্স বলিস, ম্যাট হেনরি টুর্নামেন্টের লিডিং উইকেট টেকার কিন্তু বাই দ্য ওয়ে, মানে চ্যাম্পিয়ন্স ট্রফির এই টুর্নামেন্টে ওভারঅলও ম্যাট হেনরি 2019-এর সেমিফাইনাল বল ইংল্যান্ডের কন্ডিশনসে, যে কোনো ওই কন্ডিশনসে বল, দুবাই কন্ডিশনসে বল, ম্যাট হেনরি তো থ্রেট থাকবেই রোহিত শর্মা শুভমান গিলের জন্য। তো আমি চাই একটা ওপেনিং বড় পার্টনারশিপ হয়ে যাক রোহিত শর্মা শুভমান গিলের, তাহলে একটা ভালো স্টেজ সেট হয়ে যাবে। বাই দ্য ওয়ে রোহিত শর্মা তো কনসিকিউটিভ টস হেরেই যাচ্ছে, সেটা আমি বললামই। তো সেই হিসাবে দেখতে গেলে প্রবাবলি ইন্ডিয়া ব্যাটিংই করবে আগে, আর যদি ইন্ডিয়ার ব্যাটিং আগে আসে তাহলে একটা ভালো পার্টনারশিপ লাগবে ওপেনে। দেখ যতই বল উইকেট পেলে কে ভয় পাবি না, কারণ এটা একটা লো স্কোরিং ম্যাচ, তো উইকেট পড়বেই, সেটা নিয়ে কথা না, বাট স্কোর বোর্ডটাকে চালিয়ে যেতে হবে আমাদের, সেটাই হচ্ছে বড় কথা, সেটাই হচ্ছে ইন্ডিয়াকে খেলে রাখতে প্রেডিকশন হবে। ইন্ডিয়া জিত। দুবাইয়ের পিচে 300 করে মানে খুব ভালো স্কোর। মানে ওটাই আর কি, যে মানে রান রেটটাকে কিছুতে ভাবে থামানো চলবে না যদি ইন্ডিয়াকে যদি প্রথমে ব্যাটিং করতে হয়, ওটাই হচ্ছে ব্যাপার। 300 অনেক ভালো স্কোর দুবাইয়ের পিচে। 320 আমি লো স্কোরিং হবে না, হাই স্কোরিং হবে, 300তে গেলে তো ভালোই ইন্ডিয়ার জন্য, তা তো অনেক ভালো। বড় 300 প্লাস যেতে গেলে ইন্ডিয়াকে ওপেনিং পার্টনারশিপ ভালো রাখতে হবে, মানে টপ অর্ডার ওপেনার্সে অ্যাটাকিং না করে মানে উইদাউট লস যাওয়াটা বেটার, বেশি ইম্পর্টেন্ট। রোহিত শর্মার একটু বিগ ইনিংস খেলার বেশি ইম্পর্টেন্ট, মানে যদি আউটস্ট্যান্ডিং বল না তাহলে বেকার শট না মেরে যদি ধরে খেলতে পারে রোহিত শর্মা তাহলে বেটার হবে। বাকি রোহিত শর্মা নিশ্চয়ই যা বেটার হবে সেটাই করবে, পুরো বিশ্বাস আছে রোহিত শর্মা নিশ্চয়ই কাপ নিয়ে আসবে। বাই দ্য ওয়ে হাউ বিগ এ রোল বরুণ চক্রবর্তী ইজ প্লেইং, কারণ বরুণ চক্রবর্তী লাস্ট নিউজিল্যান্ডের এনকাউন্টারেও 5টা উইকেট নিয়েছিল, আর লাস্ট ট্রেভিস হেডকেও আউট করেছিল বরুণ চক্রবর্তী। রেড হট ফর্মে ওটাই তো চক্রবর্তী কি করতে পারে? বরুণ চক্রবর্তী হচ্ছে আমাদের টিমের সব থেকে, হার্দিক পান্ডিয়া যদি যেমন এক্স ফ্যাক্টর, বরুণ চক্রবর্তী আমাদের এস হিসাবে কাজ করছে, কিন্তু ভেবে দেখি এই টুর্নামেন্টে ইন্ডিয়ার বেস্ট স্পিনার বরুণ চক্রবর্তী। এক্স্যাক্টলি। আর সব থেকে বড় কথা, এই বেস্ট থেকে বড় কথা, সব কেউ জানে না ওর সম্পর্কে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ, বেশি খেলেনি ওকে আগে, হ্যাঁ, মানে ওটাই আর কি। আইপিএল এ খেলেছে, আইপিএল এ খেলেছে, আমরা ওকে কেকেআর এর আগে কেউ সাথে খেলতে দেখেছি, বাট ও যে এত যেমন ভাবে হেডকে আউট করেছে বা যেমন ভাবে নিউজিল্যান্ডকে আউট করেছে, সেটাই হচ্ছে মানে ওর ব্যাপারে কেউ অতটা বেশি মানে কি বলতো রিসার্চ করতে পারছে না। মানে যদি স্বামীকে ধরি, নিউজিল্যান্ড যদি ব্যাটিং এ যায়, মানে বুঝবে যে আমরা আস্তে আস্তে খেলবো, ধরে ধরে খেলবো, একটা ইনিংস বিল্ড করবো, কিন্তু বরুণ চক্রবর্তীকে খেলার জন্য নিউজিল্যান্ড কি জানে না যে কিরকম ভাবে, আই গেস আপাতত অতটা ভালো জানে না যে কি করে খেলতে হবে, সেটা হচ্ছে বড় কথা। এখন সেটা যদি ইন্ডিয়া কাজে লাগাতে পারে কালকের ম্যাচে, বিগ অ্যাডভান্টেজ। নিউজিল্যান্ড সাবধান থাকবে ব্যাট শুরু থেকে, অলরেডি 5টা উইকেট খেয়ে গেছে ওর কাছে। আমার মনে হয় কেয়ার যে 10 ওভার কাটাবে। বরুণ কালকে কতগুলো উইকেট নিতে পারে, তোর কি মনে হয়? নাও নিতে পারে, ওকে ওকে আসতে খেলবে। নিউজিল্যান্ড ম্যাচুরিটি দেখালে সব ডিফেন্ড করে দেবে 10 ওভার। বেসিক্যালি বরুণ আগের ম্যাচে উইকেট পেয়েছিল, ও একটা বেকার, ওকে আলট্রা অ্যাগ্রেসিভ হয়ে রান রেটের প্রেসারেও একটু উইকেট নিয়েছিল, ওই নিউজিল্যান্ড ম্যাচের কথা বলছি। ট্র্যাভিস হেডও ওকে অ্যাটাক করতে গিয়ে আউট হয়েছিল, তো যদি ওকে ধরে খেলে দেয় 10 ওভারে 40 উইদাউট লস, তাহলে সেটাও নিউজিল্যান্ডের বিক্রি হবে। বাট সম্ভব না, 10 ওভার তুই ধরে খেললি, মাঝে এদিক ওদিক একটা শট যেতেই পারে। আর বরুণ চক্রবর্তী হোক, বাকি স্পিনাররাও প্রেশার ক্রিয়েট করবে, কুলদীপ হোক, জাদেজা, অক্ষর বড় রোল প্লে করছে ওরা, বাকি সব স্পিনাররা, তো ওই প্রেসারে বরুণ চক্রবর্তী উইকেট নিতে পারে, যেটা ইন্টারভিউতেও বলেছিল যে বাকি তাই বলছি বরুণ চক্রবর্তী এস হিসাবে কাজ করতে পারে আমাদের। হ্যাঁ একদম একদম এস হিসাবে কাজ করতে পারে।
ভাই তাহলে তোদের মতে কালকে ম্যান অফ দ্য ম্যাচ কে হতে পারে? কালকে প্রেডিকশন দিয়ে দে একটা, যে একদম ম্যান অফ বলা দ্য যাবে ম্যাচ। না, ওটা একদম বলা যাবে না, ওটা পুরো ম্যাচের উপর ডিপেন্ড করছে ম্যান অফ দ্য ম্যাচের ম্যাচ। উপর ডিপেন্ড আমার করছে, একটা আমার প্রেডিকশন দিয়ে দে, একটা প্রেডিকশন দিয়ে দে না আমার ছোট্টখাটো। আমার দুটো প্রেডিকশনস আছে। ফার্স্ট প্রেডিকশন হলো, যদি তোমার পিচটা মানে টার্ন করে, মানে যেমন নর্মাল এখন অব্দি দুবাইয়ের পিচ হয়ে গেছে, যে টার্ন করছে, যেমন টার্ন আছে, তাহলে আমি বলবো আমার কাছে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে। ফার্স্ট হলো তোমার অক্ষর প্যাটেল, সেকেন্ডে হলো বরুণ চক্রবর্তী। অক্ষর প্যাটেল, কারণ অক্ষর প্যাটেল অফকোর্স ভাই পুরো, আমার অক্ষর প্যাটেলকে মনে হয় ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতে পারে, কারণ ও ব্যাটিং থেকেও ইয়ে করে আসছে, বোলিং থেকেও করে আসছে। জাডেজার থেকেও বেশি কন্ট্রিবিউশন এবার অক্ষর প্যাটেল ছিল এইবারে সিজনে। যদি 2024-এর ফাইনালের কথা বলা যায়, তখন বিরাট আর অক্ষর প্যাটেলের পার্টনারশিপ, অক্ষর প্যাটেল অ্যাগ্রেসরের কাজ করেছিল, আর 31 বলসে 47 এরকম করেছিল, স্ট্রাইক রেটটা বাড়িয়ে কিন্তু দিয়েছিল। ব্যাপারটা হচ্ছে অক্ষর প্যাটেল যে ব্যাটিং এ ভালো করলেও বোলিং দিক দিয়ে অক্ষর প্যাটেল গন্ডগোল করে ফেলেছিল, এর জন্য পরে আমাদেরকে বাধ্য হয়ে বুমরাকে আসতে। সে তো তোর কেনজিংস্টন ওভারের তোর ইয়ে পিচ ছিল বারবার, সেটা দুবাইয়ের পিচ, এখানে তোর স্লো সেটা বল হবে হবে না, সেটাই কথা। হ্যাঁ, সেটা হবে না, হ্যাঁ সেটা বড় হবে না। আনটিল আনলেস ওরা খুব অ্যাটাক করছে। তবে নিউজিল্যান্ডের ব্যাটিং এ রাচিন রবীন্দ্রই কিন্তু হাইলি অ্যাটাকিং করতে পারে। আমি তাই আমার জন্য না না, আমি একটা কথা বলবো, দেবো। বল। সেটা হচ্ছে আমার আমার যতই হোক কিন্তু দেখে আমার ক্যালকুলেশন দেখে মনে হচ্ছে যে নিউজিল্যান্ডের টিম কিন্তু বিয়ে অনেক পাল্লা ভারী, সেদিক দেখতে গেলে কিন্তু সব দিক দিয়ে তুই যদি দেখতে পারিস। হ্যাঁ, ওদের একটাই ডিসঅ্যাডভান্টেজ না, যেটা ওরা কন্ডিশন পাকিস্তানের ফ্ল্যাট পিচে খেলে হঠাৎ করে দুবাইতে আসছে, আর ওদের দুটো কন্ডিশনের জন্য 15 মেম্বার টিম বানাতে হচ্ছে, এই ওদের। বাকি ওদের টিম স্ট্রং মানে কিন্তু একদম ভালোই প্লাস লেভেল টিম। না না, একটা জিনিস দেখ, যদি আমরা ফিল্ডিং এর কথা বলি, ফিল্ডিং যেটা তোর মানে 10-15 পূর্ণ 10 থেকে 15 রান তোমার টিমে বাঁচিয়ে নেয়, সেখানে নিউজিল্যান্ডে পাল্লা ভাই, ঠিক আছে, এটা ডিনাই করে লাভ নেই, এটা ফ্যাক্ট ভাই। তারপর সেকেন্ডে তুই যদি বোলিং এ দেখিস, বোলিং অপশনস, ওখানেও তো নিউজিল্যান্ডে পাল্লা ভারী, তো এক্স্যাক্টলি হ্যাঁ ব্যাটিং এর দিক দিয়ে তো আছেই। হ্যাঁ, স্পেশালি এই দিক থেকে নিউজিল্যান্ডে পারলে অ্যাকচুয়ালি অনেকটাই ভারী ইন্ডিয়ার থেকে। এবার ব্যাপারটা হলো তুই কতজন ওখানে ফর্মে আছে। ওদের ডেপ থাকলেও সবাই কিন্তু তেমন একটা খুব ভালো ফর্মে নেই, সবাই খেলছে মানে যেমন নিউজিল্যান্ডকে অ্যাকচুয়ালি তুই দেখিস নিউজিল্যান্ড প্রত্যেক আইসিসি টুর্নামেন্টসে সবাই খুব একটা ফর্মে কিন্তু থাকে না, সবাই একটু টিম ওয়ার্ক দিয়ে জিতে যায়, যে সবাই এও একটু দেবো, এই একটু দেবো, এই একটু দেবো, এরকমভাবে পুরো টিমটা জিতে যায়। আমার মনে হচ্ছে, আমার এটা মনে হচ্ছে যদি কালকে মানে যদি নিউজিল্যান্ড জেতেও, কেউ কিন্তু খুব একটা শখ হবে না, কারণ ঠিক আছে ভাই নিউজিল্যান্ডও মানে ওরকম লেভেলেই খেলছে এখন, চ্যাম্পিয়ন্স হবার মানে ওরাও ডিজার্ভ করে অ্যাকচুয়ালি। সেটা তো আছেই। দেখ তুই যদি বলিস সেদিক দিয়ে পাল্লা ভারী তো আমাদের অস্ট্রেলিয়ার দিক দিয়েও ছিল, সরি ছিল না, ভারী কম ছিল। যেমন যদি অস্ট্রেলিয়ার ম্যাচগুলো দেখি, না না না, অস্ট্রেলিয়া 19 বোলিং, নভেম্বর অস্ট্রেলিয়া বোলিং 2023 সেই লেভেলে এখনো যায়নি। অস্ট্রেলিয়ান নিয়ে বোলিং এর সাথে কত এক্সপেরিমেন্ট করলো, স্পেন্সার জনসনকে তুই আনলো, বুঝবি না। স্পেন্সারকে আরে বসালো। বাবা তুই শোন না, আমি যেটা বলছি সেটা হচ্ছে সেটা না, আমি খুব খারাপ বলিনি। তো আমার যেটা বেসিক্যালি আমার যেটা মনে হয়েছিল 19 যখন ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার ম্যাচের আগে হয়েছিল, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া যদি আমি যখন এই ম্যাচগুলো যখন দেখেছিলাম, অস্ট্রেলিয়ার কিন্তু সেদিক দিয়ে কিন্তু ছিল না, মানে কি বলতো ব্যাপারটা কেমন একটা ঠিক বল না, মানে কেউ খুব একটা কন্ট্রিবিউট করছে, অতটা কন্ট্রিবিউট করতে পারছে এরকম ভাবে কিন্তু অস্ট্রেলিয়া সেরকম দেখাচ্ছিল। কিন্তু ফাইনালে যখন অস্ট্রেলিয়া উঠেছিল সেদিনকে কিন্তু আমি যদি দেখি বা সেমিফাইনালটা তোরা কেউ দেখেছিস কিনা জানি না, ওই সেদিনকে কিন্তু ওরা অনেক বেশি টিম ওয়ার্কটাও কিন্তু অনেকটা করেছিল, ওরা টিম ওয়ার্ক, তারপর সে মোট করা ওটাই আর কি, মানে টিম স্পিরিট কিন্তু ছিল, সেটা যদি আমরা যদি কালকে রাখতে পারি ইন্ডিয়ার মধ্যে, তাহলে কিন্তু আমরা জিতে যাবো, যত নিউজিল্যান্ডের টিম ভারী স্ট্রং হোক না হোক। এই হচ্ছে ব্যাপার, মোট করে টিম ওয়ার্কটা আমাদের স্ট্রং রাখতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, মানে যারা এতক্ষণ মানে পুরো টুর্নামেন্টে সেইভাবে চলেনি, তো তাদেরকে স্টেপ আপ করতে হবে। স্পেশালি রোহিত শর্মা, কুলদীপ যাদবকে বলবো, আর শুভমান গিল যদি এরকম বড় ফাইনালে স্টেপ আপ করে দেয়, তাহলে পুরো প্রেশার পড়ে যাবে নিউজিল্যান্ডের উপরে। কারণ আমাদের যদি কোনো ওপেনার যদি খুব হাই সেঞ্চুরি অব্দি যায়, প্রায় ক্লোজ টু সেঞ্চুরি, বা যদি দুটোই ওপেনার যদি হাই পার্টনারশিপে যায়, তাহলে নিউজিল্যান্ডের উপর অনেক প্রেশার পড়ে যাবে। কারণ প্রত্যেকটা ম্যাচে ইন্ডিয়ার মিডিল অর্ডার, যে ইন্ডিয়ার স্ট্রং মিডিল অর্ডারটা আছে, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল নাম্বার 5-এ এসে ক্রুশাল ব্যাটিং করে যাচ্ছে, কে.এল. রাহুল আছে, হার্দিক জাদেজা, এরা এরা অনেক প্রেশার বানিয়ে দেবে নিউজিল্যান্ডের উপরে যদি ওপেনার্সরা ভালো স্টার্ট দেয়। আর আমি বারবার এটাই বলছি,
ওপেনার্সদের ভালো স্টার্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ার জন্য। অ্যান্ড অবভিয়াসলি মোহাম্মদ শামির ফর্মটা ইম্পর্টেন্ট আছে, কারণ ও প্রিমিয়াম ফাস্ট বোলার আমাদের, আর সেরকম ফাস্ট বোলার নেই টিমে, বাকি সব স্পিনার। কিন্তু তো শামির স্বামীকে ফর্মে থাকা 140 প্লাস ক্লিক করা ইম্পর্টেন্ট তো হবে। ওটাই আর কি, স্বামীকে খেয়াল রাখতে হবে। দেখ উইকেট পড়ুক কি না পড়ুক ম্যাটার করে না, রান যেন না বেরিয়ে যায় স্বামীর হাত দিয়ে, ওটাই হচ্ছে ব্যাপার। ইকোনমিটা না স্বামীকে খুব সাবধানে ইকোনমিটা স্বামীকে রাখতে হবে, তারপর কুলদীপকে রাখতে হবে, এদেরকে ইকোনমি। ইকোনমি ঠিক আছে, স্বামী যদি পাওয়ার প্লেতে এসে ওদের রাচিন রবীন্দ্রকে আউট করে যায় বা ভিল ইয়াংকে আউট করে যায়, ভিল ইয়াং এর ব্যাপারে আমরা কথা বলছি না, বাট ও একটা সেঞ্চুরি করেছে পাকিস্তানের এগেনস্টে, তারপর থেকে নিউজিল্যান্ডের কথাটাই একসাথে বলছি আমি, নিউজিল্যান্ডকে নেই বলছি, নিউজিল্যান্ডেরও ব্যাটসম্যান আছে, এইটাই না, সান্তানার পর্যন্ত ব্যাটসম্যান আছে, সান্তানার পর্যন্ত 7 নম্বর পর্যন্তই আই গেছে না 8 নম্বর পর্যন্ত। তাহলে তো তোদের কত মনে হয় ফাইনাল আমরা এটাকে এন্ড করছি, তো তোদের কত পার্সেন্ট মনে হয় ইন্ডিয়ার কত পার্সেন্ট চান্স আর নিউজিল্যান্ডের কত পার্সেন্ট চান্স কালকের জন্য? 50-50 বলবো আমি। 50-50। তবে আচ্ছা, ফান ফ্যাক্ট, আমি এখন একটা জিনিস জানলাম, সৌরভ গাঙ্গুলি ইজ দ্য অনলি ইন্ডিয়ান টু স্কোর 100 ইন আইসিএসসি টুর্নামেন্ট ফাইনালস। এটা কি কালকে চেঞ্জ হবে? এটা যদি কালকে চেঞ্জ হয় তাহলে প্রবাবলি ইন্ডিয়ার কাছে 7th আইসিসি ট্রফি চলে আসতে পারে ইন্ডিয়ার। তো হোপ সো, ফিঙ্গার ক্রস, যে কেউ সেঞ্চুরি বানাক, একজন বানালে আর ট্রফিটা এলেই মেমোরি হয়ে যাবে সারা বছরের। তো আমি তো 45 ইন্ডিয়ার ফেভারিট দেবো, কারণ ইন্ডিয়া একে তো দুবাইতে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আর সেকেন্ড অফ অল ওটাই আর কি ব্যাপার, এক্স্যাক্টলি ঠিকই একটা 100% কথা। নিউট্রাল শুনেও আমি মেন্টালি অনেক স্ট্রং আছে। 50-48 তো মিনিমাম দেবো ইন্ডিয়াকে, ওই 2%-এর মার্জিন তো আমি দেবো। বাকি খুবই টক্কর ইয়ে চলেছে, ওপেনিং থেকে শুরু করে মিডিল অর্ডার থেকে শুরু করে পাওয়ার হিটার্স, স্পিনার বল, হ্যাঁ পেসার্স তো ওরা জিতে যাচ্ছে, বাট আমাদের স্পিনার্স বেশি বেটার কোয়ালিটির আছে। তো মেঘাদ্রি এটা এন্ড করে দিতে পারিস তুই, যেটা ভিডিওটা এন্ড করে। আমরা একটা স্টেটমেন্ট দেবো, না না, আমার একটা লাস্ট প্রশ্ন আছে। আমরা সবাই জানি যে ম্যাট হেনরি মানে ইনজিওর্ড হয়ে গেছে অলরেডি। সো মানে বেসিক্যালি নিউজিল্যান্ড কি, যেমন কেউ যদি ইনজিওর্ড হয় তো একটা প্লেয়ারকে মানে তোমার ন্যাশনাল টিম কল আপ করে, তাই তো, টু প্লে ইন দ্য টুর্নামেন্ট, তাই তো? হ্যাঁ। সো হোয়াট আর দ্য চান্সেস যে ম্যাট হেনরির যে রিপ্লেসমেন্ট হবে ইট উইল বি ট্রেন্ট বোল্ট? না, একদম কোনো চান্স নেই, কারণ এখনো ব্যাট হ্যান্ডই ওই ওদের ইয়েতেই আছে, ওদের ট্রেনিং সেশনেই আছে। আর আজ কালকেই ম্যাচ, আর ওরা পুরো চেষ্টা করবে যে ম্যাট হ্যান্ডই খেলুক। ট্রেন্ট বোল্ট আসার আমি তো বলবো 0.001% চান্স নেই প্রথমত, আর দ্বিতীয়ত আমার মনে হয় ম্যাট হ্যান্ডি খেলবে কারণ বড় ফাইনাল এরপরে আর কখন খেলবে? আই ডোন্ট থিঙ্ক আইপিএল এ ম্যাট হ্যান্ডি খুব একটা খেলবে, তো না খেললেও চলবে, তো কালকে খেলিয়ে দেবে। যদি ও 90% 80% ফিট থাকে, রিস্ক নিয়ে আমার মনে হয় নিউজিল্যান্ড খেলিয়ে দেবে ম্যাট হ্যান্ডিতে। যদিও ক্যারিয়ারে ইম্প্যাক্ট করতে পারে এটা, বাট স্টিল দেল টেক এ রিস্ক। আচ্ছা, যদি কালকে ম্যাট হেনরির বদলে যদি ট্রেন্ট বোল্ট খেলে তাহলে ইন্ডিয়ার উইনিং চান্সেস কত? সেম দুজনই আমার মনে হয় ম্যাট হ্যান্ডি আর ট্রেন্ট বোল্টের ওই একই লেভেলে পারফরম্যান্স আছে, স্পেশালি এখন যে ম্যাট হ্যান্ডি। আমি তো ম্যাট হ্যান্ড্রিকে ভাই এখন এই টুর্নামেন্টে বেস্ট ফাস্ট বোলার ধরবো। বুমরা থাকলে বুমরাকে ধরতে পারতাম, বাট এখন ম্যাট হ্যান্ড্রি পুরো টুর্নামেন্টে বেস্ট বোলার, আর খুব ডেঞ্জারাস। পাওয়ার প্লে তো সব থেকে ডেঞ্জারাস আছে। আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি। বল। নাথিং ইজ স্যাটিসফাইং টু সাইলেন্স দ্য হোল ওয়ার্ল্ড supporting New Zealand. Well, let's hope so. You mean to silence all the continents rather than to silence a whole damn stadium? না, আই থিঙ্ক অ্যান্টার্কটিকা ইন্ডিয়াকে সাপোর্ট করবে, একটা কন্টিনেন্ট, বাকি সব কন্টিনেন্ট Penguins are with Indians. না, আমার মনে হয় আফগানিস্তানের লোকেরা তো ইন্ডিয়াকে সাপোর্ট করবে, ইন্ডিয়াকে। এখন আফগানিস্তান ছাড়া কোনো টিম ইন্ডিয়াকে সাপোর্ট করছে না। ইন্ডিয়া পুরো আগে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকান ম্যাক্সিমাম সবাই না, অস্ট্রেলিয়া কিছু করছে না, অস্ট্রেলিয়া নিউট্রাল আছে। অস্ট্রেলিয়া কিছু আই ডোন্ট থিঙ্ক ওরা মানে নিউট্রাল থাকলে ওরা ইন্ডিয়াকে অত, এবার ইন্ডিয়ান্স এনাফ আছে, যেটা সবথেকে তারা হচ্ছে ইংল্যান্ড করছে নিউজিল্যান্ডকে সাপোর্ট, আর আমার দুটো
কথা আমি মিলার ধরলাম। তো করছে, মিলার বললো, তারপরে সব নাসির ইসলাম হোক, সবাই ওরাও বলেছে। তো দেখা যাক কি হয়, আর ফিঙ্গার ক্রসড, হোপ সো উই উইন। এখানে তুই রেকর্ডটা করে একবার দিয়ে দিস ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ দেখে দিয়ে একবার এন্ড করে দে তাহলে ভিডিওটা। okay, so with this thing the meeting ends and I hope you enjoy the damn podcast and subscribe to our channel. Thank you.